তোমার সবুজের মধ্যে লাল কতগুলো পোশাক আছে না, বেশ খোলামোলা। ওই পোশাকের কয়েকটা ছবি আছে আমার কাছে। আপনি আমার ছবি কোথায় পেলেন? এই নাম্বারটাতে বিকাশ করা আছে। জলদি টাকাটা পাঠা, নাহলে ফটোগুলো ভাইরাল করে দেবো। ভাই 500 আনছি। তাহলে কত আসে? ভাই ব্যাংক থেকে নিলে তো এখন 118 টাকা করে, 59,000 টাকা হয়। আপনি 100 টাকা করে 50,000 দিয়ে দেন। আরও থাকলে আমারা জানাইবেন। এই যে 50,000। ভালো করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আসি আর হলে জানাবো ভাই। আচ্ছা ভাই। ওরে আল্লাহ, বাটপাড়া তো আমার 50,000 টাকা মেরে নিয়ে গেল। স্যার ওরাই তো ডিলার, শুকনার ট্যাবলেট বিক্রি করে। এই বেটা কোথায় যাস? এই আরে থানায় চল, 6 মাস জেল খেটে বেরোবো। আচ্ছা আপনাদের ভুল হইতেছে স্যার, আমি সবার সাথে জড়িত না স্যার, আমার মান সম্মান নষ্ট করেন না স্যার। কাজ করো, মান সম্মান তো বাঁচাইতে হবে। থানায় যদি যাস, এই মামলা রফা দফা করতে লাগবে 1.5 লাখ। আমার 3 জন আছে, 20,000 দিলেই রফা দফা হয়ে যাবে। টাকা দে। আমাদের পুলিশ সদস্যরা নাকি সিভিল টেস্টে ওইখানে এক শিক্ষককে মাদক দিয়ে ফাঁসিয়েছে, তার কাছ থেকে 5,000 টাকা ঘুষও নিয়েছে। এটা কি আমাদের থানায় কোনো পুলিশ করছে? না স্যার, আমাদের কোনো পুলিশ সিভিল টেস্টে ওইখানে ছিল না। আমি হ্যাকার, আপনি 50,000 টাকা দিবেন, না হয় বিপদে পড়বেন। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু টাকা লাগবে 50,000। আপনি কি আলম? জি। কি করা হয়? এই বিকাশের ব্যবসা করি। দোকান কোথায়? দোকান নাই স্যার, এই বাসায় থাকি। কেউ টাকা পয়সা আনাইলে আমার কল দিলে হয় স্যার, আমি টাকা তুলে দিই। দর্শক, প্রতিনিয়তই আমাদের চারপাশে কোথাও না কোথাও অপরাধ সংগঠিত হচ্ছে, কিন্তু কেন হচ্ছে এসব ঘটনা আর কারাই বা যুক্ত সেসব অপরাধের সাথে? আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের আজকের পর্বে। গত পর্বে আমরা দেখেছি সোনিয়া আর জেরিনের পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত ছবি ব্ল্যাকমেল করছে একটি অপরাধী চক্র, আর সেই অপরাধের টাকা পয়সা লেনদেন হচ্ছে আলম নামের একজন বিকাশ এজেন্টের মাধ্যমে। আর তাই পুলিশ ওত পেতে আছে আলমের দিকে। যদি প্রতারক চক্র তার সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই পুলিশের এই কেসটি সমাধান করতে সহজ হবে। প্রতারক চক্র কেন করছে এসব কাজ, আর প্রতারক চক্রকে পুলিশ কি ধরতে পারবে, তাই জানবো ফাদের আজকের পর্বে। হ্যালো। হ্যালো ভাই, আমি কি টাকাটা বিকাশ করে দিব এই নাম্বারে এখনই? হ্যাঁ করেন। ওকে, টাকাটা বিকাশ করে দিন। শোনো। জি স্যার। এই নাম্বারটা তুমি এখনই ট্যাগ করো। ওকে স্যার। হ্যালো। আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি দ্রুত লোকেশন ট্র্যাক করে আমাকে জানান। ওকে ওকে। আর শোনো, টাকাটা ক্যাশ আউট করার জন্য এই খোরা লোকটার কাছে আসতে পারে। জি স্যার। ওকে, আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, চলো মুভ। আরো 10,000 আইতেছে। ঠিক আছে। খুব সাবধানে, ও যেন কিছু টের না পায়। জি স্যার। স্যার, ওই নাম্বারে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে ওই খোড়াটা বের হয়ে আসলো, তার মানে ও টাকা দেওয়ার জন্যই বের হয়ে আসছে, আর ক্রিমিনাল ওইখান থেকে টাকা ক্যাশ আউট করবে। শান্ত হও, দেখছি কি করা যায়। হ্যালো। আচ্ছা, আপনি ফলো আপে রাখুন। স্যার, সাসপেক্ট লোকেশন গুলশান। আচ্ছা জাহেদ, আমরা যদি এই আলমকে ধরে যদি ওর ফোনটা চেক করি তাহলে কেমন হয়? স্যার, এমন তো হতে পারে ওর নাম্বারে এখনো টাকা আসেনি, আর আমরা যদি আলমকে চেক করি তাহলে তো ওরা টের পেয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, স্যারকে একটা ফোন দিই। স্যার, যে বিকাশ এজেন্টে একবার ক্যাশ আউট করেছিল ওকে আমরা পেয়েছি, কিন্তু ওকে দেখে এরকমটা মনে হলো না। আমরা দ্বিতীয়বার আবার টাকা পাঠিয়েছি, ও
ও যদি এই একই এজেন্ট থেকে টাকা ক্যাশ আউট করে তাহলে কিছুটা নিশ্চিত হওয়া যাবে। আচ্ছা স্যার, আমরা কি এই এজেন্টকে থানায় নিয়ে আসবো জিজ্ঞাসাবাদ করার জন্য? হ্যাঁ, কোনো ঝামেলা যেন না হয়, খুব সাবধানে নিয়ে আসবে। ওকে স্যার। যাই, জি স্যার। চলো ওকে ধরতে হবে। চলো। আসো। আলম, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন আমি থানায় যাবো কেন? ওসি স্যার বলছে যেতে, তাই যাবেন, চলো। অতি ছাড়া আমি কি কথা করবো? আমি একটা খোলা মানুষ। আরে ভয়ের কিছু নেই, কথা বলে ছেড়ে দিবে। আরে চলেন তো। দাঁড়ান, বাসায় একটা কল দিয়ে নি। আরে কল টল দিতে হবে না, যাবেন, কথা বলবেন, আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিব। চলুন। বাসায় বাল বাচ্চা আছে। আরে চলুন চলুন। সময় গড়িয়েছে অনেকখানি। পুলিশ আর প্রতারক চক্রের সাথে চলতে থাকা ইঁদুর বেড়াল খেলার শেষ কোথায়? দেখা যাক কতটুকু পানি গড়ালে রহস্যের কূপ উন্মোচিত হয়। আলমকে নজরদারিতে রেখে প্রতারক চক্রকে টাকা পাঠানো হয়, আর তখনই আলম বাড়ি থেকে বের হয়। আর তাতেই পুলিশের বুঝতে আর বাকি রইল না যে আলম এই চক্রের একজন সদস্য। তবে আলম এই চক্রের মূল হোতা কিনা তা জানার জন্য পুলিশের কাঠগড়ায় আলম। চলছে জিজ্ঞাসাবাদ, দেখা যাক আলম কি বলে। সব স্বীকার করে নিবি। কি শাওন, কি অবস্থা? আলম কিছু বললো? না স্যার, ওর মুখ থেকে তো কোনো কথাই বের করতে পারলাম না। স্যার, আমি একদম ল্যাংড়া নোংরা মানুষ স্যার। আমরা শুধু শুধু এসব ধরে আনছে, আমরা তো ছেলেদের ব্যবস্থা করেন স্যার। আমি একটু বিকাশে ব্যবসা করে খাই। আপনাকে ধরে আনা হয় নাই, আপনাকে ডেকে নিয়ে আসা হয়েছে কিছু তথ্য নেওয়ার জন্য। ঠিকঠাক উত্তর দিবেন, আপনাকে ছেড়ে দিব। আর যদি মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে বিব্রতকর করেন, আপনার অবস্থা ভয়াবহ হবে। জি স্যার, বলেন। গুড। শাওন, তোমার ফোনটা চেক করো। ওকে স্যার। স্যার, ফোন তো লক করা, লকটা খুলে দেন। বলেন। শাওন, দেখো এই নাম্বারে আজকে কোন কোন নাম্বারের সাথে কথা হয়েছে, কোন কোন নাম্বারে টাকা লেনদেন হয়েছে, আর ওই নাম্বারটা আছে কিনা চেক করো। স্যার, কল লিস্ট, মেসেজ সবই তো এমটি। মনে হয় বেটা সব ডিলিট করে রাখছে। না স্যার, এই ফোনটা স্যার অফ হয়ে গেছিলো তো স্যার, রিসেট মারছিলাম। ঠিক আছে, আপনি ফোনটা ওপেন রাখবেন। আর যদি কেউ কল আসে, লাউড স্পিকারে রিসিভ করে কথা বলবেন। আপনি এমনভাবে কথা বলবেন যেন আপনি ভাত মাছ খেয়ে বেডরুমে শুয়ে আছেন, মনের ভুলে যেন বুঝতে না পারে আপনি আমাদের কাস্টডিতে আছেন, আমাদের হেফাজতে আছেন। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে স্যার, একটা নাম্বার থেকে ফোন আসছে। রিসিভ করে লাউড স্পিকারে। এটা কথা বল। হ্যালো, এই মাছ ভাত খাইয়া রুমে শুয়ে আছি। হ্যাঁ, খুব আরাম আছি রে। সবজি পাঠাবো তোর বাসায়। কি কি সবজি আছে? পটল আছে আধা কেজি, আলু কেজি 2-1, কচুরমুখী 1 কেজি, পুঁইশাক আর ডাঁটা। আচ্ছা, পাঠা। এটা আবার কি? আমার দোস্ত স্যার, সবজির ব্যবসা করে স্যার। কেনা বেচার পরে কিছু সবজি বেশি থাকলে আমার বাসায় অল্প দামে দিয়ে আসে স্যার। ঠিকঠাক সত্যি বলছেন তো? যদি ঠিকঠাক সত্যি বলে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি ভুলভাল বলে থাকেন তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। না স্যার, সত্যি বলছি স্যার। শাওন, এর বাড়িতে পরিবারকে খোঁজ খবর দাও, পরিবারকে জানাও সে আমাদের হেফাজতে আছে, যাতে দুশ্চিন্তা না করে। ওকে স্যার। ঠিক আছে, আর আপনি আপাতত কাস্টডি থাকেন। স্যার আসো শাওন। স্যার, আমি কোনো দোষ করি না স্যার, আমার ছেড়ে দেন স্যার। স্যার স্যার, আমি কোনো অন্যায় করি না স্যার, আমার সাইডা দেন স্যার, আমার সাইডা দেন। মায়াটা কিন্তু কিউট আছে। কোনটা? জেরিন, হেভি কিউট মায়া। হ্যাঁ, কিউট আছে, কিন্তু এখন কি করবি? এখন ওর রুমে ডাকবো। যা টাকা আছে সবই তো দিচ্ছে, এখন রুমে ডাকবি কেন? টাকা দিলেই সব সমস্যার সমাধান হয় না, তার জন্য আমার বুকের মধ্যে হালকা ব্যথা হয়েছে, এই জন্য তার দরকার। ভাই, রুমে ডাকলে ঝামেলা হইব। কোনো ঝামেলা হবে না, টাকা চাইছে আর সুর করে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। শরীর মান সম্মানের হেভি ভয় আছে, হালকা চাপ দিলেই হবে।
ভাই আমার রিস্ক মনে হয়, আমি কিন্তু এসব কিছু জানি না। তোর জানাও লাগবে না, মানাও লাগবে না, ওই মায়া জানলে এবো মানলে এবো, যেটা তো ভালো মনে হয়। তো কম দেখ। হ্যালো, আপনি আমার সাথে দেখা করবেন? কে আপনি? আমি যেই হই সেটা পরে জানবেন, আপনি একবার দেখা করেন না। কিন্তু আমি কেন দেখা করবো আপনার সাথে? কয়েকটা ভিডিও পারপাস আপনি আমার কিছু টাকা দিয়েছেন, আমি আপনার ওই টাকাগুলো ফেরত দিতে চাই। ফেরত দিতে হবে না, আপনি আমার ডকুমেন্টসগুলো ডিলিট করলেই আমি খুশি হব। অবশ্যই ডিলিট করবো, কিন্তু আমি চাই আপনার সামনে ডিলিট করুন, এই জন্য আপনি আমার সাথে দেখা করুন। কিন্তু আমার সামনেই কেন ডিলিট করতে হবে? নাহলে তো আপনি বিশ্বাস করবেন না। আমার সামনে করলেও বিশ্বাস হবে না, আপনি তো কপি করে অন্য কোথাও রাখতে পারেন। না, ওরকম হবে না, আমি আপনার সত্যিই ভীষণ ভালোবাসি, আপনি শুধু আমার সাথে একটা বার দেখা করুন। ও আচ্ছা, আমি আপনাকে জানাবো। রাজি হয়েছে? লিখকে পং খাও। স্যার, আমাদের বেশ কয়েকজন সদস্য ওইখানে নজরদারিতে রেখে দিয়েছি, যে কাউকে সন্দেহভাজন মনে হলেই আমাদেরকে জানাবে। ভেরি গুড। তোমার যে সোর্সগুলো ছিল এরা কোথায়? স্যার, এরা বিভিন্ন পয়েন্টে আছে। না, এদের কাজে লাগাও। স্যার আসবো? হ্যাঁ, আসুন। আরে আপনি বসুন। কি খবর বলুন? স্যার, ওই ছেলেটা আজকে আবার নতুন একটা নাম্বার থেকে ফোন করে আমাকে দেখা করতে বলছে। তাই? কেন দেখা করতে বলছে? স্যার, সে বলছে সে নাকি আমাকে ভালোবাসে। ও আচ্ছা আচ্ছা, কেউ কি আপনাকে ভালোবাসি কথাটি বলেছিল কিন্তু আপনি তাকে পাত্তা দেননি, এমন কিছু হয়েছে? না স্যার, এমন কিছু কখনো ঘটেনি। শাওন, ওর নাম্বারটা লিখে নাও। আচ্ছা জেরিন, যে নতুন নাম্বারটা আছে, নাম্বারটা আপনি বলেন। শোনো, তুমি নাম্বারটার ডিটেলস বের করো, তুমি আসতে পারো। হ্যাঁ আচ্ছা, আপনার জন্য পরামর্শ হলো, আপাতত যেহেতু সে দেখা করতে চেয়েছে আপনার সঙ্গে, তাকে সরাসরি না বলার দরকার নেই। তাকে বলা যে হ্যাঁ ঠিক আছে দেখা করব, তবে 2-4 দিন একটু ঘুরান, তাকে বিভিন্ন অজুহাত দেখান, এরপরে না হয় এক সময় দেখা করা যাবে। ঠিক আছে? ঠিক আছে, আসুন তাহলে আজকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। হ্যালো, আমি সেই লোক যার কাছে আপনার ফটো আছে, ভিডিও আছে। এটা কার নাম্বার? আমার নাম্বার? আপনার কতগুলো নাম্বার? অনেকগুলা। আচ্ছা, কাল আপনার সাথে আমার দেখা হতে পারে? কাল পারবো না, অন্য একদিন। কাল কেন নয়? কাল আমার বান্ধবীর বার্থডে আছে, ওখানে যাব। আচ্ছা, পরে কোনো দিন দেখা হবে আমাদের। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। ওকে। স্যার আসবো? হ্যাঁ, আসো। হ্যাঁ, বসো। কি খবর শাওন? স্যার ভালো, আপনার কি খবর? হ্যাঁ ভালো, বলো। স্যার, জেরিনকে যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারটি অথেন্টিক নয়, এটি স্যার স্পাম কল, অ্যাপসের মাধ্যমে ফোন করা হয়েছিল। তাই নাকি? জি স্যার। তার মানে আমরা অচিরে আসামিকে ধরতে সক্ষম হব। স্যার কিভাবে? তুমি একটা জিনিস খেয়াল করেছো, আসামিটা অত্যন্ত চালাক চতুর, কিন্তু একটা বিষয় সে কিন্তু খুব দুর্বল, সে হচ্ছে নারীর প্রতি। এত কিছুর মধ্যে সে জেনের সঙ্গে দেখা করতে চেয়েছে, আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। জি স্যার, এইটা ঠিক। আর হ্যাঁ, তুমি জেনকে বলো সে যেন তার সঙ্গে দেখা করতে রাজি হয়, তবে সে যেখানে যেতে বলবে সেখানে যাওয়া যাবে না। যেই দেখা করবে ও নিজের এলাকায়,
যেখানে সিসি ক্যামেরা রয়েছে। ওকে যদি আমরা ধরতে সক্ষম নাও হই, যাতে সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাকে আমরা শনাক্ত করতে পারি। জি স্যার, গুড আইডিয়া। ঠিক আছে, কোথাও বলো তুমি। জি স্যার, বলুন। শুনুন, ওই ছেলেটাকে এখন ফোন করবেন। যদি নতুন নাম্বারে না পান তাহলে আগের নাম্বারটাই ফোন করবেন। ফোন করে আপনার সাথে দেখা করতে বলবেন। আর শুনুন, এমন জায়গায় দেখা করতে বলবেন সেটা যেন আপনার এরিয়া হয়, মানে আপনার এলাকায় হয়। আর খেয়াল রাখবেন সেখানে যেন আশেপাশে সিসি ক্যামেরা থাকে। আরেকটা কথা, আপনি আজকে না, তাকে কালকে দেখা করতে বলবেন। আর আপনি তাকে বলবেন আগামীকাল আপনার একটা বিশেষ দিন, এই জন্য তাকে দেখা করতে বলছেন। আর কখন কোথায় দেখা করছেন তা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ইন্টারোগেশন সেলে আলমের সাথে প্রতারণা চক্রের সাথে জড়িত থাকার কোনো তথ্য প্রমাণই পেল না পুলিশ। আর তাই এই কেসটি সমাধানে পুলিশের পথ আরেকটু কঠিন হয়ে যায়। অন্যদিকে আরেকটি ঘটনাও ঘটে যায়। জেরিনের প্রেমে পড়ে যায় প্রতারক চক্রের একজন সদস্য। আর সেই সুযোগটি কাজে লাগাতে চায় পুলিশ, কারণ জেরিনকে টোপ হিসাবে ব্যবহার করে পুলিশ সহজেই পৌঁছে যেতে পারবে প্রতারক চক্রের সদস্যদের কাছে। আর তাই জেরিন ডাকে তার পাগল প্রেমিককে, অন্যদিকে ওত পেতে থাকে পুলিশ। হ্যালো। আপনি আসছেন তাই তো? জি, আপনি কোথায়? আমি আছি, আপনার আশেপাশেই আছি, ভয় পাবেন না। আপনি আমার সামনে আসেন। না, আজকে আর সামনে আসবো না, আরেকদিন আসবো। কেন আসবেন না? আজকে আমার প্রস্তুতি নাই, আমি বিশ্বাস করতে পারি না যে আপনি আসবেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আসেননি। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি আসছি। আপনার গায়ে একটা পিঙ্ক ড্রেস আছে না, পিঙ্ক কালারের ড্রেস, আর চোখে একটা চশমা আছে। জি। আচ্ছা, আপনি আজকে বাসায় চলে যান, পরে আরেকদিন আসবো, পরে ফোন করবো। আজকে কেন আসবেন না? সেফটি পারপাস। বলেন। হ্যালো। হ্যাঁ, আপনি চলে যাচ্ছেন কেন? আর ও কি বললো? ও আজ দেখা করবে না, তবে এখানে আসছে। আর আজ একটা নতুন নাম্বার থেকে ফোন করছে। আপনি এক কাজ করবেন, আজকে যে নাম্বার থেকে ফোন দিয়েছে ওই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ওকে, বাই। জাহিদুল। জি স্যার। ওই কালপিটটা আশেপাশে আছে, খুব ভালো করে খেয়াল রাখো, ওকে কিন্তু ধরতেই হবে। ওকে স্যার। চলো আমরা এদিকে একটু দেখি, তারপরে এদিকে আসবো। চলো। এই আর কটা কই? আমি কয়েকটা বিক্রি করছি। বিক্রি করছো? আমার বাকি টাকাটা আমারে দিবি না? নগদ টাকা কাজে লাগছে, তাই জন্য তো দিতে পারিনি। আমার দরকার আছে, আমার বাকিটা আমার দিয়ে দে। আমার কাছে তো নগদ নাই। কি বলবো? বিকাশে দে। তো ঠিক আছে, তা তোর নাম্বার কোন নাম্বারটা দিব? রাত্রেবেলা কই দিবি?
ইয়া করে আমার পার্সোনালটা পাঠাই দে। আচ্ছা নাম্বারটা কম। আচ্ছা ঠিক আছে, ওকে পাঠাই দিছি, দেখ। কিরে ও টাকাগুলো এরকম হিসেব করে নিয়ে গেল কেন? দিয়ে দিলাম, মালটো যা যাটা তার নেওয়াটাই ভালো। তাও ঠিক, কাজ কর। হ্যালো, তোমার বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠাইছি। তোমার কাছ থেকে যেটা নিয়েছিলাম এর অর্ধেকটা ফেরত দিছি, বাকি অর্ধেকটা ফেরত দিয়া তারপর তোমার সামনে দাঁড়াবো। আচ্ছা আপনি আমার পার্সোনাল ডকুমেন্টসগুলো কোথায় পেয়েছিলেন? সেটা সামনাসামনি বলবো। আবার কবে দেখা করবেন? এবার কিন্তু সামনে আসতেই হবে। হ্যাঁ আসবো, তবে বাকি টাকাটা দিব আগে, তারপর আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। আচ্ছা। স্যার আসবো? শোন, আসো। হ্যাঁ বসো। স্যার গত 2 দিনে আমরা একটা ভালো সমাধানের পথ খুঁজে পেয়েছি। কেমন? কালপিটটা মেয়েটাকে ফাঁদে ফেলানোর জন্য প্রেমের অভিনয় শুরু করেছে এবং এটা গ্রহণযোগ্য করার জন্য তাকে কিছু টাকাও ফেরত দিয়েছে। একটি বিকাশ পার্সোনাল নাম্বার থেকে তাকে টাকা দিয়েছে। এই নাম্বারটি রনি নামের একজনের নামে নিবন্ধিত এবং রনির স্থায়ী ঠিকানা নোয়াখালী। ঠিক আছে, তাহলে নোয়াখালী যাও আর ওকে গ্রেপ্তার করে নিয়ে আসো। স্যার আমার মনে হয় না রনি নোয়াখালীতে থাকবে। শাওন, নোয়াখালীতে রনিকে পাওয়া না গেলেও নিশ্চয় ওর বর্তমান ঠিকানাটা পাওয়া যাবে বা পরিবারের কোনো সদস্যের খোঁজ পেলেও পেতে পারে। তা ঠিক স্যার। আজ রাতেই তুমি ফোর্স নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে যাও। ওকে স্যার। হ্যাঁ, অল দ্য বেস্ট। হ্যালো ভাই, এটা কি আনিশা পাড়া? হ্যাঁ এটা আনিশা পাড়া। আচ্ছা, এখানে বেলায়েত শরীফের বাড়িটা কোনটা? এই সামনে গিয়ে ডানে। ওনার ছেলের নাম কি রনি? হ্যাঁ ওনার ছেলের নাম রনি। রনি কি বাড়িতে থাকে? না, ও তো ঢাকায় থাকে। আচ্ছা ওই যে রনির বাপে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি বেলায়েত শরীফ? জি আমি বেলায়েত শরীফ। আপনার ছেলের নাম কি রনি? জি। আপনার ছেলের নামে মামলা হয়েছে, তাকে পাবো কোথায়? সে তো ঢাকায় থাকে। মামলা কিসের মামলা হয়েছে তার নামে? ঢাকা কোথায় থাকে সেটা তো জানি না। আচ্ছা, আপনি এক কাজ করবেন, আপনি আপনার ছেলেকে এখন ফোন করবেন, করে বলবেন আপনি ঢাকায় যাচ্ছেন। কেন? বলবেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য আপনাকে সবাই ঢাকায় নিয়ে যাচ্ছে। মুরব্বী, আপনার ছেলেকে যদি উদ্ধার করতে না পারি তাহলে কিন্তু আপনার ছেলেকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাই আপনার ছেলেকে বাঁচাতে হলে আমাদের খুঁজে বের করতে সাহায্য করবেন। আচ্ছা আমি ফোন করতেছি, কিন্তু বলবেন তো তার অপরাধটা কি? ওকে আমাদের দরকার, ও নাকি অনেক বড় আইটি এক্সপার্ট হয়ে গেছে। আমরা ওকে হয়রানি করব না, কিন্তু ওকে আমাদের খুঁজে বের করতেই হবে। আচ্ছা আমি ফোন দিতেছি। হ্যালো, আমি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছি বাবা। লোকজন আমাকে নিয়ে ঢাকায় আসতেছে। তুমি কোথায়? আব্বা আপনি কি কইতেছেন আব্বা? হ বাবা, খুব অসুস্থ হয়ে গেছি। ঠিক আছে আব্বা, আপনি আসেন আব্বা। আচ্ছা চলো।
হ্যালো বাবা রনি, এই ভাই এটা কোন জায়গায়? আমার ছেলে একটু বলেন তো। হ্যালো, হ্যাঁ আপনার বাবা তো খুবই অসুস্থ। আমরা তাকে নিয়ে যে আফতাবনগর লোহার ব্রিজটা আছে এটার উপরে দাঁড়িয়ে আছি। আব্বা আব্বা আপনার কি অসুস্থ আব্বা? আপনার কিছু হয়নি তো আব্বা? আব্বা, আরে আরে আপনারা কারা? আমার এইভাবে ধরতেছেন কেন? আমরা পুলিশ। আমি কি করেছি? তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, আর তুমি যদি দোষ করে থাকো, দোষ স্বীকার করলে তোমার শাস্তি কম হবে। আব্বা আমি তো কিছু করিনি আব্বা। স্যার আমার ছেলে কিছু করে নাই স্যার, ওদের ছেড়ে দেন স্যার। আঙ্কেল, আপনার ছেলে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে আমরা ছেড়ে দিব। ওসি সাহেব কিছু কথা বলবে, কিছু জিজ্ঞাসাবাদ করবে। আব্বা আব্বা তুমি বাড়ি যাও। আমি কিছু করিনি আব্বা। তুমি বাড়ি যাও আব্বা, আমি কিছু করিনি। স্যার 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 কিরে, মুখটা কথা বের হবে না? স্যার বিশ্বাস করে স্যার, আমি কিছু জানি না স্যার। সব জানো। স্যার এইভাবে তোর মুখ থেকে কথা বের হবে না। স্যার আমি জানি আর না। কয়েকটা দিলে না সব কথা বিড় হয়ে বের হয়ে আসবে। স্যার স্যার ভালোই ভালোই বল, তোর সাথে আর কে কে আছে বল, আর সব ঘটনা তুই বলবি বল। স্যার আমি জানি না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি একেবারে কিছু জানি না স্যার। ঠিক আছে, আমার কাছে তুই স্বীকার করলি না, স্যার আসুক, স্যার সব কথা বের করে নেবে। স্যার শাওন, কি অবস্থা? স্যার তোমার আসামি কিছু স্বীকার করলো? আর মুখ দিয়ে তো কোনো কথা স্বীকার করতে পারলাম না। স্বীকার তো করবে, শুধু একটু সময় লাগবে। কে রনি? অবশেষে ধরা তোকে পড়তেই হলো। সব আপনাদের চেষ্টা করে নিজেকে লুকিয়ে রাখার জন্য, আড়ালে থাকার জন্য, কিন্তু আসলে সেটা পারে না। তোকেও ধরা পড়তে হলো। এবার ভালো ভালো বল, জেনকে চিনিস? স্যার বিশ্বাস করেন স্যার, আমি জেরিন নামে কাউকে চিনি না স্যার। কোন জেরিন কি স্যার আমি কিছুই জানি না স্যার। শাওন, তুমি কি দোষ দিলে একে? তো এখনো ঠিক মতো কথা স্বীকার করছে না। মনে হচ্ছে আরেকটু ডোজ দিতে হবে। স্যার 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 Wait, স্যার wait, আমি wait. কইতাছি কি মনে পড়েছে? জি স্যার। গুড, এবার বল, জেনকে চিনিস? স্যার জেরিন নামের একটা মেয়েকে স্যার আমরা ব্ল্যাকমেল করছি স্যার। তোর সাথে আর কে কে ছিল? স্যার শামিম আর জুয়েল স্যার। এবার ঠিকঠাক বল, আর কি কি অপরাধের সাথে জড়িত ছিল বল। স্যার সব ধরনের প্রতারণা করতাম স্যার। তাহলে স্যার বেশিরভাগ স্যার মেয়েদেরকে ফাঁসাইতাম স্যার। তাদের আসল তথ্য নিতে বললেই স্যার আমাদের একটু বেশি লাভ হইতো স্যার। এগুলোই স্যার করতাম আর কি স্যার। এবার ঠিকঠাক বল, তোর জানা জিগার দোস্ত তাদেরকে কোথায় গেলে পাওয়া যাবে? স্যার স্যার আমাদের একটা আত্মপ্রকাশ স্যার লাশ পাতে একটা স্যার আমাদের গোপন বাড়ি আছে স্যার। ওই বাড়িতে বসে স্যার আমরা এই তিনজন মিলে স্যার এই আকাম গরম করতাম স্যার, ব্ল্যাকমেল স্যার আমরা করে বেড়াইতাম স্যার। বেশ, তো সে বাড়ির ঠিকানাটা বল। স্যার আফতাবনগর। পিছনে স্যার একটা বাড়ি আছে স্যার, ওইটাতে সচরাচর মানুষ কেউ যায় না স্যার, ওইটার ভিতরে স্যার আমরা থাকতাম স্যার। ঠিক আছে, আপাতত তুই কাস্টডিতে থাক, আর বাকি তোর বন্ধুদেরকে দেখি কোথায় পাওয়া যাবে। সামনে আসো। স্যার ফেসবুকটা আপডেট হয়ে খুব ঝামেলা আছে। 2 স্টেপ ভেরিফিকেশন আইডি যেগুলোতে চালু করা আছে, এই আইডিগুলো সহজে আক্রান্ত হয় না। অনেক ঝামেলা করতেছে স্যার। এখানে তো বিরাট আয়োজন। তাই তো দেখছি, শামিম জুয়েল অনেক ঘুরিয়েছে নাকের ডোকা, এইবার ঠেলাটা বুঝবা। স্যার কি বলতেছেন? আমরা ঘুরাবো কেন? এই কি বলতেছি বুঝতেছ না তো? কয়েকটা দিলেই তখন বুঝবা। এই আরে ধরো, চল। একদম নড়বি না। আর কি কি আছে? ওকে ঠিক আছে, চল, একদম নড়ার চেষ্টা করবি না, চল। ইন্টারোগেশন সেলে রনি স্বীকার করে এই প্রতারণার সাথে সে জড়িত। তার সাথে আরো দুজন আছে, তাদের নাম শামিম আর জুয়েল। প্রতারণা করতে করতে তারা ক্রমান্বয়ে দুর্ধর্ষ
প্রতারক হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো প্রতারণা নেই যা তারা করেনি। সাধারণ মানুষের কাছ থেকে প্রযুক্তির অপব্যবহার করে তারা বিভিন্ন সময় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। রনির কথা অনুযায়ী পুলিশ শামীম আর জুয়েলকে গ্রেফতার করে। ইন্টারোগেশন সেলে শামীম আর জুয়েল, চলছে জিজ্ঞাসাবাদ। দেখ জুয়েল, রনি কিন্তু সব স্বীকার করছে। এবার তোদের পালা, ভালোই ভালো সবকিছু স্বীকার কর, নাহলে তোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। স্যার আমি কিন্তু স্যার বললাম না স্যার, ওরা জিজ্ঞেস করেন স্যার, সব বুদ্ধি ওর স্যার। বেশ তো, তুই তাহলে বল বল। স্যার গোল্ড প্রতারণা করতাম, ডলার প্রতারণা, ফেসবুক আইডি হ্যাক করতাম, তারপরে ভুয়া পুলিশ সাহায্য প্রতারণা করতাম স্যার, বিকাশ প্রতারণা করতাম। আইডি হ্যাক, বিকাশ প্রতারণা, ডলার প্রতারণা, গোল্ড প্রতারণা সব বুঝলাম। পুলিশ প্রতারণাটা কি? আর ওই জিনিসপত্র ভাড়া করতাম, ভাড়া করে ভুয়া পুলিশ সাহায্য মানুষকে ভয় দেখাইতাম, এরপরে ঘুষ খাইতাম। আর বিকাশ প্রতারণা? স্যার স্যার এই বুদ্ধিটা ওর স্যার, ও একদিন দূরে কাটেন না বলে। জিনিস দুটা বানাইতে ভালোই খরচ হয়েছে। এই কার দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, এক লোকেরই তো দুইটা কার্ড। না, কার্ডের মোবাইল নাম্বার দুটা দেখ, শেষের নাম্বার দুটাই ঘাবলা আছে, একটা 9 একটা 6। এই 9-6 দিয়ে একটা মজার ধান্দা হইবে। কিভাবে? তার প্রথমে দোকানে গিয়ে এই কার্ডটা দিবি, দিয়া 10,000 টাকা ক্যাশ ইন করবি, কার্ডটা নিবি। এবার এই কার্ডটা দিয়া কবি যে কার্ডের নাম্বার মিলে নাই, টাকা যায় না। আরে বাহ, তোরা তো বেটা চুরি বিদ্যা অস্কার দেওয়া উচিত। কি করছ তুই? আমার অস্কার দেওয়া লাগবে না, বেশি বেশি করে দোকান খুঁজবা। যত দোকান তত 10,000 করে বাড়তেই থাকবে, যত দোকানে যাবা তত 10,000 করে বাড়তেই থাকবে। আশেপাশের দোকানে হামলা চালাইতে হবে। চলো চল। আচ্ছা, বিকাশ প্রতারণা হয় বুঝলাম, কিন্তু গোল্ড প্রতারণা কি খুলে বলতো? আর নকল গোল্ড সলিড গোল্ড বলে বেচা দিতাম। কিছু মানুষ আছে না, লোকটা একটু বেশি, নকল গোল্ড তা করে এমনভাবে দেখাইতাম মনে করতো এটাই সলিড। আম করে বোকা মনে করতো, বেশি লাভের আশায় ওই গোল্ড কিনে নিত অল্প টাকায়। আম করে বোকা বানাইতে গেছে আর নিজেরাই বোকা হয়ে যেত। সোনা কিন্তু বাড়ি থেকে যেত, সোনা ইমিটেশন হয়ে গেছে। গোল্ড প্রতারণা করতি ব্যাখ্যাটা বুঝলাম কিভাবে করতি, কিন্তু ডলার প্রতারণা কি করে করতি? এটা তো ভাঙাতে গেলেই ধরা পড়ে যাওয়ার কথা। আমরা ভাঙাইতাম না তো, যে ভাঙাইতো খালি আর বিশ্বাসটা অর্জন করতাম। কি করে করতি বল? স্যার কে কালকে যে ফোন দেওয়ার কথা কইলি, সেই লোকটাকে ডলার নিতে আইবো? আরে আইবো না বেড়া, ডলারের লোক কে সামলাতে পারে? অবশ্যই আসবে। তাও কথা ঠিক, যেই বেটা আমরা কম রেটে ডলার ছেড়ে দিব। ভাই ভাই বসে ভাই। ভাই কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ। ভাই ও আর আমি হচ্ছি মামা তো ফুফাতো ভাই। ওর বাবা মানে আমার মামা বিদেশ থেকে ডলার নিয়ে এসে, ওখান থেকে আমরা চুরি করে নিয়ে এসি। এখন ভাই এগুলো কম দামে বিক্রি করে দেবো। এগুলো কি আসল ডলার? ভাই নেন, নিয়ে দেখেন, আপনি এখান থেকে চেক করে দেখেন একটা নিয়ে। আপনার যদি পরে ভালো মনে হয় পরে নিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটা ডলার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি অরিজিনাল হয় তাহলে কালকে এসে আমি সব নিব। আচ্ছা ঠিক আছে। আর এই ডলারের পেমেন্ট আমি করে যাচ্ছি আপনার। আজকে নেবেন না কালকেই নেবেন? কালকেই নিব। আপনার মনে হয় আমাকে বিশ্বাস হচ্ছে না, সমস্যা নাই, আপনি কালকেই নিন। যদি ডলার থাকে তাহলে নিতে পারবেন। থাকবো না কেন ভাই, আমি তো কইলামই যে কালকে নিব। আচ্ছা ভাই, আপনার জন্য কালকে বন্ধ রাখবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে ভাই। আচ্ছা তো ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। ওকে, তা আইসেন ভাই, আপনার জন্যই রাখবো ভাই। সমীর, আমি যতটুকু জানি তত মেয়েদের আইডিও হ্যাক করতি, ঠিক কিনা? গুড। এই পর্যন্ত কতজনের আইডি হ্যাক করা হয়েছিল? আর 17 জন। সংখ্যাটা কি 17 জন হবে আর 70 জন হবে? ওইরকম স্যার। ঠিক করে বল। 70 জন স্যার।
আর তার মধ্যে জেনের আইডিটাও ছিল, তাই না? না স্যার, জেনের আইডি তো আমরা হ্যাক করি নাই। তাহলে ওর ব্যক্তিগত তথ্যগুলো ওরা কি করে পেল? স্যার ওটা তো তার মোবাইল থেকে সরাসরি আমাদের মোবাইলে নিচ্ছে। সেটা কিভাবে নিয়েছিস? স্যার এই যে 3 পিস আনছি গেঞ্জি, সব এক কালার। কি রে ভাই, এবার গেঞ্জি কেন? গেঞ্জি তো আছেই, লাগে ভোটার আইডি কার্ড লাগবে, নতুন একটা ধান্দা হয়েছে। ভোটার আইডি কার্ড লাগায় ধান্দা করবো, ধরা খালি কি হইবে তুই বুঝোস? আরে বুঝা তো লবি, আমরা আইডি কার্ড দিয়া ডেলিভারি ম্যানের চাকরি দেব। মালামাল খাবার সাপ্লাই দেওয়ার সময় লেডিস কাস্টমার পাইলেই মুলাপাম দিয়া তাদের পার্সোনাল ব্যক্তিগত যে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো সেগুলো হাতায় নেব। ধর বেটা, এইসব ধান্দা আমার ভালো লাগে না। আরে তোর ভালো লাগে খারাপ লাগা দেখি হবে, ধান্দাটা ভালো হইলেই হইল। আগে বুঝালাম ডেলিভারি ম্যানের চাকরিটা নিলি, লেডিসদের কাছে গেলি, যাই কি তুই বলবি আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেন, সিস্টেমে তার মোবাইলটা হাতে নিবি, মোবাইলটা চাপ, মোবাইলটা হাতে পাইলেই খেল শুরু। মানুষ তো বলো, তুমি ফোন চাওয়ার সাথে সাথে তোমার দিয়ে দেবে। কেমনে দেবে, কেন দেবে সেটা আমি বুঝাই বলতেছি। আচ্ছা ম্যাম, আপনার পার্সেল 250 টাকা। ম্যাম, আপনি যদি আপনার ফেভারিট রাইডার লিস্টে আমাকে যুক্ত করেন, পরবর্তীতে আপনি যখন অনলাইনে অর্ডার করবেন আমি সবার আগে নোটিফিকেশন পাবো। আমার বাসা আশেপাশে তো, আমারও আসতে অসুবিধা হবে না, আপনারও সময় বাঁচবে। এটা কিভাবে করব? আপনি আপনার ফোনটা আমার কাছে দিন, আমি রিচার্জ ওপেন করে দিই, লকটা করে দিই। চেষ্টা করা। দেখ শামীম, জুয়েল, তোরা এত জঘন্য অন্যায় করেছিস, আর সমাজে এমন কোনো কাজ নেই, এমন কোনো প্রতারণা নেই যে কাজগুলো তোরা করিস না। এখন তোরাই বল তোর আসলে কি করা উচিত? স্যার আমরা মাফ করে দেন, আমরা ভুল করছি, আর করবো না। মাপ? তোরা যে জঘন্য অন্যায় করেছিস, ভুল করছি, আর তোরা শাস্তি পেতেই হবে। আমি যে তথ্য পেয়েছি আর তোরা যে স্বীকারোক্তি দিয়েছিস সেই অনুযায়ী আমি আদালতে চার্জশিট দাখিল করবো, আর বিচার করবে আদালত। অবশেষে পুরো প্রতারক চক্র পুলিশের হাতে ধরা পড়েছে, কিন্তু এমন অনেক প্রতারক চক্রই হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গিয়েছে। কাজেই দর্শক, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরও অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সাইবার অপরাধীরা প্রতিনিয়ত ব্যবহারকারীদেরকে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে থাকে। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসুক, সেই প্রত্যাশা রেখেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে ফাদের নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।